হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 4 দ্য গ্রেট এস্কেপ এই গল্পটির রাইটিং পোর্শনগুলো নিয়ে। এর আগের ভিডিওতে গল্পটি পড়ানো হয়েছে, সমস্ত অ্যাক্টিভিটিস করে দেওয়া হয়েছে। আশা করি সবাই তোমরা দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 8-এর যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে সব ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা দেখে নেবে, তাহলে গল্পটা ভালো করে বুঝতে পারবে। অ্যাক্টিভিটিসগুলো করে দেওয়া আছে। আর আজকে আমি তোমাদের কি করাবো, রাইটিং দুটো করাবো। তোমরা চলে এসো আজকে পেজ নাম্বার 39-এর অ্যাক্টিভিটি 10-এর A এবং 10-এর B আমি তোমাদের করাবো। এখানে দুটো রাইটিং আছে। আর হ্যাঁ, রাইটিং প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে লেটস রাইট বলে শুধুমাত্র রাইটিংয়ের ওপরে একটা সিরিজ চালু হয়েছে। পারলে তোমরা সেগুলো দেখতে থাকবে, তাহলে তোমাদের সুবিধা হবে। সেখানে কি করানো হচ্ছে, সেখানে স্টোরি রাইটিং, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, নোটিশ রাইটিং, রাইটিংয়ের সমস্ত বিষয় সেখানে তুলে ধরা হয়েছে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সেখানে হাতে ধরে রাইটিং করানো হচ্ছে। তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের দেখবে রাইটিং করতে কোনো সমস্যা হবে না। ওকে, আর আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 39-এ। ওখানে অ্যাক্টিভিটি 10-এর এতে কি আছে দেখো। 10-এর এতে কি রাইটিং আছে, সাপোজ ইউ হ্যাভ রেড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি। মনে করো তুমি একটা খুব উত্তেজনাপূর্ণ অভিযানের গল্প রিসেন্ট সদ্য পড়েছো। রাইট আ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইউর আন্ট ডেসক্রাইবিং দ্য স্টোরি অ্যান্ড টেলিং হার হোয়াই ইউ লাইকড ইট। এবার তুমি তোমার আন্টকে, আন্ট মানে হচ্ছে কাকিমা, মাসিমা, পিসি, মাসি, যা খুশি, তো তুমি তোমার তাকে, আমি এখানে পিসি ধরে নিচ্ছি, যে তুমি তোমার পিসিকে একটা চিঠি লেখো। কি নিয়ে, যে তুমি যে গল্পটা পড়েছো তার বিষয়বস্তু কি এবং গল্পটি কেন তোমার ভালো লাগলো পড়ে, সেটা জানিয়ে তোমার পিসিকে একটি চিঠি লেখো। আমরা এখন যে চিঠিটা লিখব, যেখানে আমরা নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদেরকে যে চিঠি লিখি, সেটা হচ্ছে পার্সোনাল লেটার। যেখানে আমাদের পার্সোনাল কথাবার্তা থাকে, মনের ভাব আদান প্রদান করি, সেই চিঠিকে বলা হয় পার্সোনাল লেটার। পার্সোনাল লেটার লেখার ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে, পার্সোনাল চিঠিতে 6টা অংশ থাকে। অংশগুলো কি কি, প্রথম হচ্ছে হেডিং বা অ্যাড্রেস, দ্বিতীয় হচ্ছে স্যালুটেশন বা গ্রিটিংস, থার্ড হচ্ছে বডি অফ দ্য লেটার, ফোর্থ হচ্ছে সাবস্ক্রিপশন, নাম্বার 5 হচ্ছে সিগনেচার এবং সব শেষের অংশটি হচ্ছে সুপারস্ক্রিপশন। ঠিক আছে, তাহলে চলো আমি চিঠিটা তোমাদের বোর্ডে লিখে দিই, তোমরা প্রত্যেকে লিখে নাও। আচ্ছা দেখো, আমার চিঠিটা লেখা হয়ে গেছে। তো এখানে আমরা কি বলেছিলাম চিঠিটায়, যে তোমার কোনো একটা গল্পের বই পড়ে তোমার ভালো লেগেছে, সেটা তোমার পিসিকে বা মাসিকে জানিয়ে এবং কেন তোমার বইটা ভালো লেগেছে তা জানিয়ে একটা চিঠি লেখো। তো এই পার্সোনাল চিঠিগুলো লেখার নিয়ম কি, পার্সোনাল চিঠি লেখার নিয়ম হচ্ছে একদম ওপরের ডান দিকের কর্নারে আমরা নিজেদের ঠিকানা লিখব। তারপরে কি করব, তারপরে এখানে বাঁদিকে একদম যাকে আমরা অ্যাড্রেস করছি, বাবা হোক, মা হোক, পিসি, মাসি, যাকে হোক, ভাই বোন, তাদের লিখব, তাদেরকে অ্যাড্রেস করব। তারপরে চিঠির বডি শুরু হবে এবং তারপরে একদম শেষে ইয়োর্স বলে নিজের নাম লিখবো। আমরা প্রত্যেকে যে যার নিজের নাম লিখবে এবং চিঠি লেখা হয়ে যাওয়ার পরে একদম শেষে বাঁ দিকের কর্নারে আমরা যাকে চিঠিটা পাঠাচ্ছি তার ঠিকানাটা আমরা সেই মতন, দেখো আমি ওপরের ডান দিকের কর্নারে আমি আমার ঠিকানা লিখেছি, তোমরা প্রত্যেকে নিজেদের ঠিকানা দেবে। 26 BC রোড, বর্ধমান। এটা দেওয়ার পরে কি দিতে হবে, আজকের ডেট। তো আজকে যেহেতু 3 তারিখ, আমি ওই জন্য আজকে ডেট দিয়েছি। তারপরে দেখো ডিয়ার বুড়ি পিসি, কমা, পিসির নাম হচ্ছে বুড়ি, তো ডিয়ার বুড়ি পিসি বলে কমা দিয়েছি। হোপ দিস লেটার উইল ফাইন্ড ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইট লিভস মি অ্যাট প্রেজেন্ট, ফুল স্টপ। এই লাইনটার অর্থ কি, যে এই চিঠিটা আমাকে যেভাবে ছেড়ে গেছে আশা করি তোমার কাছেও ঠিক সেইভাবেই পৌঁছবে। তার মানে আমিও ভালো আছি, তুমিও আশা করি ভালো আছো। এই কথাটাকে আমি একটু ঘুরিয়ে অন্যভাবে বললাম। হোপ দিস লেটার উইল ফাইন্ড ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইট লিভস মি অ্যাট প্রেজেন্ট বলে ফুল স্টপ। লাস্ট উইক I read a famous adventure story দিয়ে
কমার মধ্যে ইনভার্টেড কমার মধ্যে চাঁদের পাহাড় বাই এমিনেন্ট রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলে ফুল স্টপ। লাস্ট উইক মানে গত সপ্তাহে আমি কি পড়েছি, আমি একটা দারুণ অ্যাডভেঞ্চারাস গল্প পড়েছি, অভিযানের গল্প পড়েছি। গল্পের বইয়ের নাম হচ্ছে চাঁদের পাহাড়, যেটি লেখক হচ্ছেন খুব বিখ্যাত একজন লেখক, তিনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইট ইজ আ মার্ভেলাস স্টোরি অফ আ ভিলেজ বয় শঙ্কর। এটা একটা খুব সুন্দর বিখ্যাত গল্প একটা গ্রামের ছেলে শঙ্করকে নিয়ে, হু গট আ জব ইন দ্য রেলওয়ে অ্যান্ড ওয়েন্ট টু আফ্রিকা ফুল স্টপ। যে মানে হচ্ছে এখানে শঙ্কর, যে কি করেছিল, রেলে চাকরি পেয়েছিল, ঠিক আছে, রেলে চাকরি পেয়েছিল এবং সে চলে গিয়েছিল কোথায়, আফ্রিকায়। হিজ মিটিং উইথ দিয়াগো আলভারেজ কমা আ ট্রাভেলার চেঞ্জড হিজ লাইফ ফুল স্টপ। তার দেখা হয়েছিল সেখানে গিয়ে কার সাথে, দিয়াগো অ্যালভারেজ বলে একজন ট্রাভেলারের সাথে, ঠিক আছে। তো সেই ট্রাভেলারের সাথে দেখা হওয়ার সাথে সাথে তার কি হয়েছিল, তার পুরো জীবন দর্শনটাই চেঞ্জ হয়ে গেছিল। সেই দিয়াগো অ্যালভারেজের সাথে দেখা হওয়ার সাথে সাথে কার জীবন চেঞ্জ হয়ে গেছিল, শঙ্করের জীবনটা চেঞ্জ হয়ে গেছিল, অন্যরকম হয়ে গিয়েছিল। উইথ হিম হি ওয়েন্ট টু কিলিমাঞ্জারো কমা, কিলিমাঞ্জারো হচ্ছে আফ্রিকার একটা পাহাড়ের নাম, পর্বতের নাম। তো উইথ হিম হি ওয়েন্ট টু কিলিমাঞ্জারো কমা দ্য ফেমাস চাঁদের পাহাড় ইন সার্চ অফ ডায়মন্ডস ফুল স্টপ। তার সাথে, তার বলতে এখানে দিয়াগো অ্যালভারেজ, তার সাথে কে গিয়েছিল, শঙ্কর কোথায় গিয়েছিল, কিলিমাঞ্জারো, আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতে, সেটা যেটা চাঁদের পাহাড় বলে বিখ্যাত, সেখানে কিসের জন্য গিয়েছিল, ইন সার্চ অফ ডায়মন্ডস। ডায়মন্ডস মানে হচ্ছে হিরে, হিরের খোঁজে সেই পাহাড়ে গিয়েছিল। Shankar's various adventures and his ultimate rescue was the main theme of the story full stop. শঙ্করের বিভিন্ন অভিযান এবং সেই সমস্ত অভিযান থেকে সুস্থ মতন আবার ফেরত আসা, সেখানে আফ্রিকার জঙ্গল মানে নানান রকম ভয়ানক পশু, বিভিন্ন বিষধর সাপ এইসব ছিল। তো সেই সমস্ত তাদের কবলে পড়া এই সমস্ত বিভিন্ন দুঃসাহসিক অভিযান এবং সেখান থেকে নিজেকে সুস্থ মতন আবার ফিরিয়ে নিয়ে আসা, এটা নিয়েই হচ্ছে গল্প। His adventures left a deep mark in me. তার এই বিভিন্ন অভিযানগুলো আমার ওকে ভীষণভাবে প্রভাবিত করেছে। So I share with you my joys after reading the book full stop. সেই জন্য আমি আমার অভিজ্ঞতা, আমার আনন্দ তোমার সাথে আমি ভাগ করে নিলাম, সেই জন্য আমি চিঠিটা লিখলাম। No more today. আজকে আর নয়, আজকে এই পর্যন্তই, দিয়ে ফুল স্টপ। লেখার পরে আমাদের চিঠিটা শেষ হওয়ার পরে আমি কি বললাম, নিচের একদম ডান দিকের কর্নারে আমরা নিজেদের নাম লিখব। যেহেতু এটা পার্সোনাল চিঠি, সেই জন্য আমরা চেষ্টা করব সবসময় নিজেদের নিক নেম দেওয়ার, ডাক নাম দেওয়ার। তা আমি এখানে কি লিখেছি, ইয়োর্স বাবু, তোমার বাবু। প্রত্যেকে যে যার নিজের ডাক নাম দেবে। এরপর দেখো এখানে আমার স্পেস নেই বলে, জায়গা নেই বলে আমি এখানে অ্যাড্রেস বলে লিখে রেখেছি। এখানে একটা অ্যাড্রেস দিতে হবে কার, যাকে আমরা চিঠিটা পাঠাচ্ছি, ঠিক আছে। ওপরের ডান দিকের অ্যাড্রেসটা হবে যে চিঠি লিখছে, যে বা যিনি চিঠি লিখছেন তার অ্যাড্রেস, আর নিচের একদম বাঁ দিকের কর্নার এখানে যাকে আমরা চিঠিটা পাঠাবো তার অ্যাড্রেস আমরা লিখব। এই দুটো জিনিস কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে চিঠি, লিখে ফেলো প্রত্যেকে। এরপরে দেখো কি আছে, অ্যাক্টিভিটি 10-এর বি। অ্যাক্টিভিটি 10-এর বিতে কি বলেছে, রাইট আ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে একটা প্যাসেজ তুলে দেওয়া আছে, ঠিক আছে, একটা অনুচ্ছেদ তুলে দেওয়া আছে। এবার সেখান থেকে কি করতে হবে, তোমাদের সামারি লিখতে হবে। সামারি লেখার আগে তোমাদের সামারি সম্পর্কে দু একটা কথা বলে দিই। সামারি মানে হচ্ছে সংক্ষিপ্ত। একটা গল্প তোমরা পড়লে একদম তার সংক্ষিপ্ত সার, মানে কি কি বিষয়বস্তু তাতে আছে সেটা তোমরা জানতে পারলে, সেটাকেই বলা হয় সামারি। তো সামারি যখন তোমরা করবে, প্রথমেই তোমাদের মাথায় রাখতে হবে যে সামারিতে যে প্যাসেজটা তোমাদের দেওয়া থাকবে তার ওয়ার্ড কত আছে। এখানে একটা ওয়ার্ড লিমিটটা কিন্তু খুব ম্যান্ডেটারি। যতটা ওয়ার্ড থাকবে আমাদের তার হাফের মধ্যে সামারিটা করতে হবে। ধরো 100টা ওয়ার্ড আছে, আমরা চেষ্টা করব 50টার মধ্যে সামারিকে করার চেষ্টা করব না, আমাদের করতে হবে 50টা ওয়ার্ডের মধ্যে আমাদের সামারি করতে হবে। তো এটা আমাদেরকে প্রথম মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সামারি যখন আমরা করব তখন কিন্তু সেখানে কোনো ডিরেক্ট স্পিচ আমরা ইউজ করব না,
ঠিক আছে, কোনো কোটেশন, কোনো ডিরেক্ট স্পিচ আমরা ইউজ করব না। সব সময় আমরা মাথায় রাখবো যে ওয়ার্ড থাকবে, যে প্যাসেজই থাক তোমাদের সামারি করার জন্য, দেখবে ব্র্যাকেটে কতগুলো ওয়ার্ড সেখানে আছে সেটা লেখা থাকবে। তো আমাদের সব সময় মাথায় রাখতে হবে আমাদের কিন্তু হাফ ওয়ার্ডের, অর্ধেকটা শব্দের মধ্যে সামারি লিখতে হবে। ঠিক আছে, আর সামারিতে কোনো টাইটেল থাকবে না। আমরা গল্প বা প্যারাগ্রাফ এগুলো যখন লিখি তখন কি করি, সেখানে টাইটেল দিই, কিন্তু সামারিতে কিন্তু আমরা কোনো টাইটেল দেব না। চলো একবার পড়ে দিই তাহলে। আর সামারি করার সময় আমাদের কী করতে হবে, বারবার ভালো করে পড়তে হবে, কি বিষয় নিয়ে বলেছে বা বিষয় বস্তুটা কি সেটা আমাদের বারবার বোঝার চেষ্টা করতে হবে। এবং সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, যে প্যাসেজটা তুলে দেওয়া থাকবে সেটাকে বারংবার পড়তে হবে। ঠিক আছে, চলো এখানে কি বলেছে দেখো। মহাত্মা গান্ধী ওয়াজ ভেরি অনেস্ট ফ্রম হিজ চাইল্ডহুড। মহাত্মা গান্ধী তার ছোটবেলা থেকেই ভীষণ সৎ ছিলেন। হি নেভার রিসোর্টেড টু এনি আনফেয়ার অ্যাকশন। তিনি কখনোই অনৈতিক কাজ, খারাপ কাজ করতেন না। ওয়ান ডে ওয়াইল গান্ধী ওয়াজ ইন স্কুল অ্যান ইন্সপেক্টর অফ স্কুল কেম অন আ ভিজিট। যখন ছোটোবেলায় গান্ধী একদিন স্কুলে ছিলেন তখন সেই সময় স্কুল ইন্সপেক্টর যিনি, তিনি স্কুল পরিদর্শন করার জন্য এসেছেন। স্কুল ইন্সপেক্টর মানে হচ্ছে স্কুলের পরিদর্শক যারা, তারা স্কুল দেখতে এসেছেন। দ্য ইন্সপেক্টর এন্টার দ্য ক্লাসরুম হেয়ার গান্ধী ওয়াজ সিটিং উইথ আদার স্টুডেন্টস। সেই স্কুল ইন্সপেক্টর পরিদর্শক গান্ধীজির ক্লাসরুমে গেলেন, যেখানে গান্ধীজি অন্যান্য আরও স্টুডেন্টদের সাথে বসেছিলেন। দ্য ইন্সপেক্টর গেভ আ কাপল অফ ইংলিশ স্পেলিং টু দ্য স্টুডেন্টস টু রাইটস। ইন্সপেক্টর কী করলেন, পরিদর্শক ছাত্রদেরকে বেশ কিছু ইংরেজি বানান লিখতে দিলেন। গান্ধী হ্যাড রিটেন ওয়ান ইনকারেক্ট স্পেলিং। গান্ধীজি তার মধ্যে একটা ভুল বানান লিখেছিলেন। দ্য ক্লাস টিচার নোটিস দিস। যিনি শ্রেণী শিক্ষক ছিলেন, ক্লাসে যিনি টিচার ছিলেন, তিনি কিন্তু ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। অ্যান্ড ইন্ডিকেটেড উইথ হিজ আই টু গান্ধী টু কপি দ্য কারেক্ট স্পেলিং ফ্রম অ্যানাদার স্টুডেন্টস এক্সারসাইজ বুক। এবং তিনি কি করলেন, তাকে চোখ দিয়ে নির্দেশ করলেন, বুঝিয়ে দিলেন যে তুমি ভুল বানান লিখেছো, তুমি পাশের জনের থেকে, পাশের ছাত্রের থেকে সঠিক বানানটা কপি করে নাও, মানে টুকে নাও। বাট হি ডিড নট ডু দিস। কিন্তু গান্ধীজি কিন্তু তা করলেন না। পাশের জনের খাতা দেখে তিনি সঠিকটা টুকে নিলেন না, যদিও তার শ্রেণী শিক্ষক কিন্তু তাকে নির্দেশ করেছিলেন সেই কাজটা করার। আফটার দ্য ইন্সপেক্টর লেফট, তারপরে পরিদর্শক চলে যাবার পর, দ্য ক্লাস টিচার স্কোল্ডেড হিম ফর নট ফলোয়িং হিজ ইনস্ট্রাকশন। তার শ্রেণীর শিক্ষক তাকে, স্কোল্ডেড মানে হচ্ছে বকা, স্কোল্ড মানে হচ্ছে বকা, তো তাকে খুব বকেছিলেন যে কেন তুমি আমার কথা শুনলে না, আমার নির্দেশ মানলে না। গান্ধী রিপ্লাইড ব্রেভলি দ্যাট কপিং ওয়াজ ডিসঅনেস্ট। তখন গান্ধীজি খুব সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে কি উত্তর দিলেন, যে অন্যের নকল করা এটা একটা অসৎ কাজ, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হি হ্যাড নট ডান ইট। এবং যেহেতু এটা অসৎ কাজ ওই জন্য তিনি এটা করেননি। তাহলে বুঝতে পারলে প্যাসেজটা। এবং এরপরে দেখো আমি যেটা বললাম যে প্যাসেজই তোমাদের তুলে দিক না কেন কতগুলো ওয়ার্ড থাকবে সেটা তোমাদের ব্র্যাকেটে দেওয়া থাকবে। এখানে আমরা যে প্যাসেজটা পড়লাম এর ওয়ার্ড হচ্ছে 119, মানে 119টি শব্দ এই প্যাসেজে আছে। তাহলে এইটার যখন আমরা সামারি করব তখন কি করব, 119 মানে 120টা শব্দ ধরছি আমরা, তো 120টা শব্দের মধ্যে তাহলে আমাদের সামারিটা কত ওয়ার্ডের মধ্যে করতে হবে, উইদিন 60 ওয়ার্ডস। ওকে, কখনোই যেন 60টা ওয়ার্ডের বেশি না হয়। তাহলে চলো আমি সামারিটা তোমাদের বোর্ডে লিখে দিই। আচ্ছা, সামারিটা আমার লেখা হয়ে গেছে। দেখো আমি তোমাদের বলে দিই, আমি প্রথমেই সামারি বলার সময় তোমাদের বলেছি সামারিতে কিন্তু কোনো টাইটেল হবে না। গল্প বা প্যারাগ্রাফে আমরা যেমন টাইটেল লিখতে অভ্যস্ত, সামারিতে কিন্তু এটা মাথায় রাখতে হবে, সামারিতে কোনো টাইটেল হবে না। এবং যে ওয়ার্ড দেওয়া থাকবে, যে প্যাসেজটায় যতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে তার হাফের মধ্যে আমাদেরকে সামারিটা কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা দেখেছি 119টা, মানে অলমোস্ট 120টা ওয়ার্ড আছে। তো দেখো আমি কি লিখেছি, ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড মহাত্মা গান্ধী নেভার প্র্যাকটিসড এনি আনফেয়ার মিনস, ফুল স্টপ। মহাত্মা গান্ধী তার খুব ছোটবেলা থেকেই কখনো কোনো অনৈতিক কাজকর্মে অভ্যস্ত ছিলেন না। Once, when he was in school, a school inspector took their test in English spellings, full stop. এক সময় যখন তিনি স্কুলে ছিলেন তখন একদিন তার এক স্কুল পরিদর্শক তাদের স্কুলে এসে তাদের ইংলিশ বানানের
পরীক্ষা নিয়েছিলেন। হি মিসস্পেলড ওয়ান ওয়ার্ড, ফুল স্টপ। তিনি একটি বানান ভুল করেছিলেন। মিসস্পেলড মানে হচ্ছে ভুল লেখা, বানান ভুল করা। হিজ ক্লাস টিচার ইন্ডিকেটেড হিম টু কপি ফ্রম আদার্স, কমা। তার শ্রেণী শিক্ষক তাকে ইশারা করেছিলেন অন্যের থেকে নকল করার জন্য। বাট হি নেভার ডিড সো, কিন্তু তিনি তা করেননি, ফুল স্টপ। হিজ ক্লাস টিচার স্কোল্ডেড হিম লেটার, কমা। তার শ্রেণী শিক্ষক তাকে পরে বকেছিলেন, স্কোল্ডেড মানে বকেছিলেন। বাট গান্ধীজি নেভার লার্নড দ্য আর্ট অফ কপিং, ফুল স্টপ। কিন্তু গান্ধীজি কখনোই নকল করার কৌশল শেখেননি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সামারি। আর ভালো করে তোমরা লিখে নিও, এই সামারিটা তোমাদের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং দেখবে খুব সোজা, খুব একটা কঠিন কিছু নয়। সামারি করার আগে যে প্যাসেজটা থাকবে সেটাকে তোমাদের বারবার পড়ে নিতে হবে, যাতে তার সারমর্ম বা তার সারবস্তুটা কী সেটা তোমাদের বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই দেখবে আর কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আজকে অ্যাক্টিভিটি 10-এর A এবং 10-এর B দুটো রাইটিংই তোমাদের করানো হয়ে গেল এবং তার সাথে সাথে আমাদের লেসন 4 কমপ্লিট হয়ে গেল। ওকে, লেসন 4 পড়ানো হয়ে গেছে, লেসন 4-এর সমস্ত অ্যাক্টিভিটিস হয়ে গেল, রাইটিং বাকি ছিল, রাইটিংগুলোও আজকে হয়ে গেল। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আজকে আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কোনো সমস্যা আছে নাকি। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর লিঙ্কগুলো পাওয়ার জন্য। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।